সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, আমি নিজের দেশে ফিরতে চাই, জানালেন কবে কোন শর্তে বাংলাদেশ ফিরবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বদলে গেছে বাংলাদেশের সমীকরণ, আলিগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, সৌজন্য বনাম প্রতিহিংসা, ড শিরিন শারমিন চৌধুরী ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যবচ্ছেদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ, শেখ হাসিনা, মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপির আগের আমলের মতো কৃষকের উপর বন্দুক ঠেকাতে কয়দিন বাকি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সেনানিবাসে জন্ম নেওয়া দলের কাছে কৃষকের কান্না পৌঁছায় না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুষ্টিয়ায় কবরস্থানের উন্নয়ন কাজকে কেন্দ্র করে 2 গ্রামে সংঘর্ষ, আহত 15। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে, গোলাম পরবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং একটি অনির্বাচিত সরকারের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশে ফেরার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনে শর্ত দিয়েছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি বাংলাদেশের চলমান অস্থিরতা, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং দেশে একটি অনির্বাচিত চরমপন্থী সমর্থিত সরকারের উত্থানের জন্য দায়ী করেছেন। তিনি আসন্ন সাধারণ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রক্রিয়া থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া গণতান্ত্রিক নীতির স্পষ্ট লঙ্ঘন। দেশে আওয়ামী লীগের উপস্থিতি ছাড়া কোনো নির্বাচন গণতান্ত্রিকভাবে বৈধ হতে পারে না। এই নির্বাচন একটি অনির্বাচিত সরকারের দ্বারা একটি অসাংবিধানিক কাঠামোর অধীনে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, দেশের জনগণ 9 বার নির্বাচিত আওয়ামী লীগকে এই অনির্বাচিত সরকারের দ্বারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছে। এটি দেশের লক্ষ লক্ষ ভোটারের গণতান্ত্রিক অধিকার হরণ করার একটি স্পষ্ট প্রচেষ্টা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হাসিনা। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু এভাবে নিষিদ্ধ করে সাধারণ নির্বাচন থেকে তাদের দূরে রাখা যাবে না। বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় দেশটি এমন একটি সরকার গঠনের সুযোগ হারাবে যা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সম্মতিতে শাসন করবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশে স্থিতিশীলতা চায় এবং এই নিষেধাজ্ঞার প্রক্রিয়া বন্ধ করা উচিত। দেশের জনগণের তাদের নেতা নির্বাচনের অধিকার আছে। হাসিনা বাংলাদেশে ফিরে আসার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বাংলাদেশের প্রতি আমার অঙ্গীকার অটল। আমি দেশের পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য আমার জীবন উৎসর্গ করেছি এবং আজও আমার অঙ্গীকার অটুট রয়েছে। আমি আমার দেশে ফিরে যেতে চাই, কিন্তু এর জন্য আমার শর্ত হল গণতন্ত্র সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা। তাছাড়া বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, কারণ বাংলাদেশের জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের মৌলিক অধিকার রয়েছে। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল। ঠিক অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে,
সেখানে হাসিনা অভিযোগ করেছেন দেশি ও বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনুসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনুস তার শাসন আমলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনুসের শাগরেদরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনুস ক্ষমতায় আসীন হন। তবে বেশি দিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন, তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদর্কি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনুস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তলে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে স্পিকারের আসনটি পরম শ্রদ্ধার এবং বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক অন্ধকার দিক উন্মোচিত করেছে। একদিকে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলের উদারতা ও আইনি মহানুভবতা, অন্যদিকে বর্তমান অস্থির সময়ে দেশের প্রথম নারী স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর প্রতি আচরণের বৈপরীত্য। এই দুই চিত্রই বলে দেয় কে প্রতিহিংসা করে আর কে গণতন্ত্রের মর্যাদা রক্ষা করে। মেধার আলোকবর্তিকা ও আইনের শাসনের অঙ্গীকার। ড. শিরিন শারমিন চৌধুরী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের নারী জাগরণ ও মেধার প্রতীক। তার ছাত্রজীবনের একটি গল্প আজও অনেকের মুখে মুখে ফেরে। বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার পর সাংবাদিকরা যখন তার স্বপ্নের কথা জানতে চেয়েছিলেন, কিশোরী শিরিন শারমিন বিনয়ের সাথে বলেছিলেন, আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। তিনি তার কথা রেখেছেন। লন্ডনের বিখ্যাত এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পিএইচডিধারী এই ব্যক্তিত্ব যখন স্পিকারের চেয়ারে বসেছেন, তখন তার প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্যে সেই আইনি পাণ্ডিত্যের ছাপ ছিল স্পষ্ট। অথচ আজ তাকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জড়ানো হচ্ছে, তা যেন সেই আইনের শাসন প্রতিষ্ঠার স্বপ্নটাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আওয়ামী লীগের উদারতার দলিল। রাজনীতিতে সৌজন্যবোধের অভাব যখন প্রকট, তখন আমাদের ফিরে তাকাতে হয় আওয়ামী লীগ আমলের একটি দৃষ্টান্তের দিকে। বিএনপির সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ ও ৫টি মামলা ছিল। আওয়ামী লীগ চাইলে তাকে আইনি গ্যারাকলে আটকে রাখতে পারত, কিন্তু দলটির রাজনৈতিক দর্শন প্রতিহিংসার নয়, বরং সংশোধনের। বিবেচনা ও ন্যায় বিচার। আওয়ামী লীগ সরকার তাকে রাজনৈতিকভাবে হেনস্থা না করে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেয়। সম্মানজনক সমাধান। আদালত যখন তাকে আত্মসাৎকৃত ২৭,৮৬,৩৬৪ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন, তিনি তা পরিশোধ করেন। এরপর আপিল বিভাগ তার মামলাগুলো বাতিল করে তাকে সসম্মানে অব্যাহতি দেয়। সুযোগ থাকা সত্ত্বেও একজন প্রবীণ রাজনীতিক ও সাবেক স্পিকারকে কারাগারে না পাঠিয়ে তাকে আইনি পথে ফেরার সুযোগ করে দেওয়া, এটিই হল আওয়ামী লীগের উদার রাজনীতির প্রকৃত প্রতিফলন।
গণতন্ত্রের সূতিকাগার বনাম প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগকে বলা হয় বাংলাদেশের গণতন্ত্রের সূতিকাগার। দলটি সবসময় বিশ্বাস করেছে যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ রাখা জরুরি। ড শিরিন শারমিন চৌধুরীর মতো একজন স্বচ্ছ ইমেজের ব্যক্তিত্বকে যখন ভিত্তিহীন মামলার জালে জড়ানো হয়, তখন তা কেবল তাকে অপমান করা নয়, বরং পুরো সংসদীয় কাঠামোর মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। আওয়ামী লীগ সবসময় উদার গণতন্ত্র ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। ড শিরিন শারমিন চৌধুরীর মতো মেধাবী মানুষদের যখন রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করা হয়, তখন তা ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবেই বিবেচিত হবে। গণতন্ত্রের মূল ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। আওয়ামী লীগ তার শাসনকালে বিরোধী দলের স্পিকারের প্রতি যে সম্মান ও আইনি শিথিলতা দেখিয়েছে, তা ছিল সুস্থ রাজনীতির প্রকাশ। একটি দেশের গণতন্ত্র কতটা শক্তিশালী তা বোঝা যায় সেই রাষ্ট্র তার গুণীজনদের প্রতি কেমন আচরণ করছে তা দেখে। আওয়ামী লীগ দেখিয়েছিল কিভাবে বিরোধী দলের শীর্ষ ব্যক্তিদের আইনি অধিকার ও সম্মান নিশ্চিত করতে হয়। আর আজ আমরা দেখছি তার বিপরীত একটি নিষ্ঠুর চিত্র। ক্ষমতার হাতবদল হতে পারে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে গেলে সেই ক্ষতি অপূরণীয়। ড শিরিন শারমিন চৌধুরীর মতো মেধাবী মানুষেরা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়েই থাকবেন, আর প্রতিহিংসার রাজনীতি নিক্ষিপ্ত হবে আস্থা করে। বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুই বৃহৎ সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো। আবার অ্যামোনিয়া সংকটে বন্ধ হওয়ার পথে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড DAPFCL। DAPFCL এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইনুল হক জানিয়েছেন, আগামী সপ্তাহ নাগাদ CUFL কাফকো চালু হয়ে অ্যামোনিয়া সরবরাহ করতে না পারলে তার কারখানাটিও বন্ধ হয়ে যাবে। এদিকে গ্যাস সংকটে ২৭ দিন বন্ধ ছিল নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কারখানার সার উৎপাদন। সরকার সংকট নেই বললেও তীব্র গ্যাস সংকটে ভুগছে গোটা দেশ। এর ফলশ্রুতিতে বন্ধ হয়ে যাচ্ছে সার কারখানা। প্রভাব পড়ছে অন্যান্য শিল্প কারখানার উৎপাদনেও। বিদ্যুৎ খাতেও চাপ বেড়েছে। বিগত কয়েক মাস ধরেই দেশ ও জাতি গ্যাস সংকটে ভুগছে, অথচ অথর্ব ইউনূসের অবৈধ সরকারের মতোই বিএনপি সরকারও সংকট মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমাদের মনে পড়ে ১৯৯৫ সালে কৃষকদের সার না দিয়ে কালোবাজারের মাধ্যমে সার বিক্রি করে দেশে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সে সময়ের বিএনপি জামায়াত জোট সরকার। কৃষককে সুলভ মূল্যে সার না দিতে পারলে তা নিয়ে কালোবাজারের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় কৃষকরা প্রতিবাদমুখর হয়ে ওঠে। ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচার গুলি চালিয়ে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। নির্মম বুলেটের আঘাতে কৃষকদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করার অপচেষ্টা এ জাতি ভোলেনি। বিএনপি ২০০১-২০০৬ শাসনামলেও সারের দাবিতে কৃষক হত্যার মতো জঘন্য অপরাধ করেছে। সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর ও রাজশাহীতে কৃষকরা কফিন ও কাফন নিয়ে সড়ক মহাসড়ক অবরোধ করেছিল। কিন্তু নির্দয় বিএনপি সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে সাধারণ কৃষকদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা চালায়। তৎকালীন বিএনপি সরকার কুড়িগ্রাম ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১২ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। সে সময় ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল বোরো এবং ইরি চাষ। সেবারে কৃত্রিম সার সংকট তৈরি করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক ও তার সহযোগীদের দ্বারা গঠিত একটি সিন্ডিকেট। এমনকি বিএনপির দুর্বৃত্তরা ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে লাখ লাখ বস্তা সার লুট করেছিল। টাকা ভাগাভাগি নিয়ে আভ্যন্তরীণ দ্বন্দ্বে ছাত্রদলের এক নেতা নিহত হন। এবার আগে থেকেই দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট ইউনূস গং ও এদেরকে প্রশ্রয় দিয়েছে বিএনপি জামায়াতের সম্মিলিত সমর্থন। গ্যাস, তেল ও বিদ্যুতের পাশাপাশি তৈরি হচ্ছে সার সংকটও। সংকট মোকাবিলায় বিএনপির সফলতার ছিটেফোঁটাও দেখেনি বাংলাদেশ। বিএনপি কি আদৌ চায় সংকট নিরসন, নাকি সংকটের আড়ালে সেই স্বভাবসুলভ হরিলুট চলছেই? কৃষক যদি সারের অভাবে দুর্ভোগে পড়ে, তবে স্বাভাবিকভাবেই প্রতিবারের ন্যায় এবারও আন্দোলন হবে। ধানের শীষ দেখিয়ে রাজনীতি করা দল বিএনপি ক্ষমতায় গিয়ে প্রতিবারই কৃষক হত্যার মতো কালিমা নিজের গায়ে মেখেছে। বিষয়টা ভাবলে সত্যিই হতবাক লাগে। আবারও সেই সার সংকটের দিকে বাংলাদেশ। তবে কি এবারও কৃষকের বুকে গুলি চালাবে বিএনপি সরকার? রাজশাহী থেকে শুরু করে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখন ৪,০০০-এর বেশি ট্রাক পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ডিজেল নেই, চালক নেই মানে কাজ নেই, কাজ নেই মানে সংসার চলছে না। শুধু ড্রাইভার আর হেল্পার না, লোড আনলোডের শ্রমিক, আড়তদার, কৃষক, মাছ চাষি, খামারি সবাই একটা অদৃশ্য দেয়ালের সামনে এসে থমকে গেছেন। হিসাব করলে ১.৫ লাখেরও বেশি মানুষ এই মুহূর্তে কার্যত কর্মহীন। কিন্তু বিএনপি সরকারের কোনো মন্ত্রী এই নিয়ে এখন পর্যন্ত একটা কথাও বলেননি যা মানুষের কাজে আসে।
এই সরকার ক্ষমতায় এসেছে 12 ফেব্রুয়ারির একটা নির্বাচনের মাধ্যমে, যেটাকে নির্বাচন বলতে অনেকের মুখেই আটকে যায়। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ওই ভোটে অংশ নেয়নি, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি বললেই চলে। মূলত নিজেরা মিলে একটা আয়োজন করে নিজেরাই জিতে নিজেরাই মন্ত্রী হয়ে বসেছে। এই যে বৈধতার সংকট নিয়ে যে সরকার চলছে, তার প্রতিফলন এখন প্রশাসনের প্রতিটি স্তরে দেখা যাচ্ছে। রাজশাহীর বিভাগীয় কমিশনার সাহেব বলেছেন, বিষয়টা পুরোপুরি জানা নেই, পরে বলবো, এখন ব্যস্ত আছি। এটা একটা সরকারি কর্মকর্তার জবাব, যার এলাকায় লক্ষাধিক মানুষ চরম বিপদে আছেন। বিএনপি বরাবরই বলে এসেছে তারা জনগণের দল, কিন্তু উত্তরবঙ্গের এই সংকটে জনগণের কথা কোথায়? 3 সপ্তাহ ধরে ধীরে ধীরে ডিজেল কমে আসছে, অর্থনীতি স্তব্ধ হয়ে যাচ্ছে, আর সরকার বলছে সরবরাহে কোনো সমস্যা নেই। পাম্প মালিকরা বলছেন যেখানে দিনে 15,000 লিটার দরকার, সেখানে পাচ্ছেন 5,000। সরকারের দাবি আর বাস্তবতার মধ্যে এই যে বিশাল ফাঁক, এটা কোনো দৈব দুর্যোগ না, এটা ব্যবস্থাপনার ব্যর্থতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব। এখন বড় মৌসুম চলছে, আম, লিচু, ধানের মাঠে পানির প্রয়োজন। বরেন্দ্র অঞ্চলে সেচের প্রধান ভরসা ডিজেল চালিত শ্যালো মেশিন, সেই মেশিন চলছে না, মাঠে ফসল শুকিয়ে যাচ্ছে। কৃষক যখন মাঠের আইলে বসে হাহাকার করছেন, তখন একটা সরকার যদি বলে সমস্যা নেই, তাহলে সেই সরকারকে কি বলা উচিত? এই সরকারের জন্মের গল্পটা না বললে পুরোটা বোঝা যাবে না। বিএনপির পত্তন হয়েছিল সেনানিবাসে, জিয়াউর রহমানের হাতে, একটা অস্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই দলটা দশকের পর দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি আর পেশি শক্তির যে সংস্কৃতি তৈরি করেছে, সেই সংস্কৃতিরই ফলাফল আজকের জ্বালানি সিন্ডিকেট। রাজশাহী চেম্বার অফ কমার্সের সভাপতি নিজে বলছেন, উচ্চ পর্যায়ের সিন্ডিকেট ডিজেল নিয়ে ছেলে খেলা করছে। এই সিন্ডিকেট কারা? তারা কি কোনো না কোনোভাবে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় নেই? ফরিদ উদ্দিন 22 বছর ট্রাক চালান, তিনি বলেছেন এই ভোগান্তি জীবনে দেখেননি। সুমন বিশ্বাস নামের হেল্পার বলেছেন, গাড়ি না চললে পেটও চলে না। এই মানুষগুলো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না, এরা সাধারণ শ্রমজীবী। এদের কথা শোনার, এদের সমস্যা সমাধানের দায় যে সরকারের, সেই সরকার কি আদৌ সেই দায় অনুভব করে? যে সরকার জনগণের ভোটে আসেনি, সে সরকারের কাছে জনগণের প্রতি দায়বদ্ধতা আশা করাটা হয়তো এমনিতেই বৃথা। মাছ, সবজি, দুধ, ডিম যা উত্তরবঙ্গ থেকে ঢাকা চট্টগ্রামে যায়, তা আটকে গেলে দাম বাড়বে সারা দেশে, কিন্তু উত্তরের কৃষক দাম পাবেন না, কারণ পণ্য পচে যাবে মাঠেই। 2 দিক থেকেই মার খাচ্ছেন সাধারণ মানুষ। মাঝখানে সিন্ডিকেট ফুলে ফেপে উঠছে, আর সরকার বলছে সবকিছু ঠিকঠাক আছে। একটা জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থাকলে এমনটাই হয়। প্রশাসনের জবাবদিহিতা থাকে না, সংকটে সাড়া দেওয়ার তাড়া থাকে না, যারা ভোট দেয়নি তাদের সমস্যা নিয়ে মাথা ঘামানোর কারণ থাকে না। উত্তরাঞ্চলের ডিজেল সংকট তাই শুধু একটা জ্বালানি সমস্যা না, এটা বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের শাসন চলছে তার একটা পরিচ্ছন্ন প্রতিচ্ছবি মাত্র। কুষ্টিয়ার খোকসায় কবরস্থানের উন্নয়ন কাজকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। শুক্রবার 10 এপ্রিল সকাল 9টার দিকে উপজেলার গোবগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। জানা গেছে, গোরস্থানটি দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মানুষ ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি কবরস্থান উন্নয়ন ও নিচু জায়গা ভরাটের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সাতপাখিয়া গ্রামের বাসিন্দা সুজন শেখ জানান, সকালে তারা মাঠে কাজ করতে গেলে কবরস্থানের নিচু জমি ভরাটের জন্য মাটি দেওয়া হচ্ছিল। এ সময় বড়ইচারা গ্রামের প্রায় 200-300 জন গ্রামবাসী লাঠিসোঁটা, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে। পরে উভয় গ্রামের লোকজন জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অন্যদিকে বড়ইচারা গ্রামের একাধিক বাসিন্দার দাবি, প্রায় 100 বছর ধরে উভয় গ্রামের মানুষ এ কবরস্থানে দাফন করে আসলেও সাতপাখিয়া গ্রামের কিছু লোক গোপনে কবরস্থানের গাছ বিক্রি করে এবং বিষয়টি তাদের জানানো হয় না। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে 2 জনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শিবলি বলেন, 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন বলেন, কবরস্থান নিয়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। শুক্রবার ১০ এপ্রিল আনুমানিক দুপুর 12:30টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করে এবং ভীমস্র বাঙ্গিতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা স্থান ত্যাগ করে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা গতকালের নির্বাচনী প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বগুড়া ও শেরপুরের দুটি আসনে পুনর্নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আজ শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, আমরা এই নির্বাচন বর্জন করছি। আমরা চাই নতুন করে আবার এই দুই আসনে নির্বাচন দেওয়া হোক। গোলাম পরওয়ার আরও বলেন, আবার প্রমাণ করল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই। এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা আব্দুল মান্নান প্রমুখ। ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ জন। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হামের লক্ষণ নিয়ে ৭২ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারা যাওয়া শিশুটিকে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৯ এপ্রিল সকাল 11:30টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের ১৭ মে থেকে ১০ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৪৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একই সময়ে মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কয়েকটি মেডিকেল টিম সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হামলে মোট ১০ শিশুর মৃত্যু হয়েছে। ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার জাতিকে সুদখোর ফ্যাসিস্ট ইউনুস দেখিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুসের নেয়া সুবিধাদির মধ্যে সবচেয়ে আলোচিত গ্রামীণ কল্যাণ ট্রাস্টের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ। এনবিআর থেকে আদেশ বা এসআরও জারি করিয়ে ইউনুস এই কর অব্যাহতি নেয়। এই কর কিভাবে ধার্য হয়েছিল তা জানেন কি? গ্রামীণ কল্যাণ ট্রাস্টের তহবিল থেকে গ্রামীণ টেলিকমকে ঋণ দেওয়া হয়। এই ঋণের বিপরীতেই গ্রামীণ কল্যাণ বড় অঙ্কের সুদ পেত, কিন্তু সেই সুদের টাকাকে লভ্যাংশ হিসেবে দাবি করে জোচ্চোর ইউনুসের গ্রামীণ ব্যাংক, এবং এই জোচ্চুরি করেই নির্ধারিত করের অর্ধেক পরিমাণ কর রিটার্ন করে প্রতিষ্ঠানটি। সে কারণেই গ্রামীণ কল্যাণের ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত ৫ কর বর্ষের ৬৬৬ কোটি টাকা কর নির্ধারণের আদেশ জারি করা হয়। ইউনুস গ্রামীণ কল্যাণ ট্রাস্ট দিয়ে আরও চুরি করেছে। এনবিআরের অনুসন্ধানে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১১-১২ কর বর্ষ থেকে ১০৪৩ কোটি টাকার কর ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। হাইকোর্টে এখনও মামলা চলমান। দেশে বড় ধরনের রাজস্ব ঘাটতি চলমান। এর মধ্যেই নানা সুবিধা নিয়েছে মহাজন ইউনুস। ২০২৪ সালের ১০ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি গেজেটে ৫ বছরের জন্য গ্রামীণ ব্যাংকে আয়কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানটি আয়কর দেবে না, কিন্তু এতে ৫ বছরে সরকার রাজস্ব হারাবে অন্তত ১,০০০ কোটি টাকা। কালের কণ্ঠের একটি প্রতিবেদনে এ বিষয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। মহাজন এত সুবিধাদি নিয়েও চুরি থামায়নি।
জিডিএল, জিটিই ও বেনকো এই 3 নামে মোবাইল ফোন সেট উৎপাদন করছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন। বর্তমানে মোবাইল ফোন সেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাট হার 10%, কিন্তু ফ্যাসিস্ট ইউনুসের ক্ষমতার অপব্যবহারে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের উপর আরোপিত কর মাত্র 7.5%। এ শর্ত লঙ্ঘন করেছে মহাজনের প্রতিষ্ঠানটি। 50% ব্যাটারি ও চার্জার উৎপাদনের কথা থাকলেও প্রতিষ্ঠানটি হেঁটেছে আমদানির পথে। এনবিআর ও বুয়েটের যৌথ তদন্ত কমিটি সরেজমিনে ব্যাটারি উৎপাদনের কোনো মেশিনারিজ পায়নি। গোপনীয় প্রতিবেদন বলছে, স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আমদানি নির্ভর। আবার সক্ষমতা থাকলেও তারা পিসিবিএ বা চার্জার উৎপাদন করে না। এই 2.5% ভ্যাটের কারণে যে পরিমাণ টাকার হেরফের হয় তার অঙ্ক কমপক্ষে 500 কোটি টাকা বলে দাবি তোলা হচ্ছে। বাংলাদেশের জনগণকে ঠকিয়ে দেশলুট করতেই ফ্যাসিস্ট ইউনুস ছাত্র, পুলিশ, জনতার লাশ ফেলে ক্ষমতার দখল নেয়। আর ইউনুসকে ক্ষমতাসীন করতে দেশ ধ্বংস ও হত্যাযজ্ঞে হাত লাগায় বিএনপি জামায়াত। উদ্দেশ্য একটাই, নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতা ভাগাভাগি। ইউনুসের মেটিকুলাস ডিজাইনের লুটপাটের ফলেই বাংলাদেশ আজ অন্ধকারে নিমজ্জিত। এত অপরাধের পরেও জোচ্চোর ফ্যাসিস্ট ইউনুস কি বিচারের বাইরেই থেকে যাবে?